watching Nexus Network, your trusted news partner. মণিপাল হসপিটাল ঢাকুরিয়া সিএলটি বিল্ডিং অবনমহলে বিশ্ব খাদ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করেছিল। ফ্রম বার্ডেন টু সলিউশন, সেফ ফুড এভরিওয়্যার, এই ছিল অনুষ্ঠানের প্রতিপাদ্য। উদ্দেশ্য ছিল খাদ্য নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা। এই অনুষ্ঠানে বিভিন্ন বিখ্যাত ডাক্তার সহ ভবানীপুর গ্লোবাল ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা এবং 20 জনের বেশি প্রবীণ নাগরিকরা অংশগ্রহণ করেন। বিভিন্ন খেলাধুলা ও কার্যকলাপে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বের প্রতি 9 জনের মধ্যে একজন অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হন এবং প্রায় 1.52 লক্ষ মানুষ মারা যান। বেশি ঝুঁকিতে থাকে 5 বছরের কম শিশু। দূষিত খাবারের কারণে ডায়রিয়া থেকে ক্যান্সার পর্যন্ত 200-রও বেশি রোগ হতে পারে। ডক্টর গৌতম দাস এবং ডক্টর দেবোত্তম বন্দ্যোপাধ্যায় বলেন, দূষিত খাবার, জল এবং প্রক্রিয়াজাত খাবার কিভাবে শিশু, প্রবীণ, কম প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে সংক্রমণ, জটিলতা, প্রাণী শূন্যতা, লিভার সমস্যা, স্থূলতা, ডায়রিয়া, ফ্যাটি লিভার এবং বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। তাই প্রতিরোধের উপায় হলো খাবার এবং সবজি ভালোভাবে ধোয়া, ফাস্ট ফুড পরিহার করা এবং সঠিকভাবে খাবার সংরক্ষণ করা। ডক্টর বিজয়া আগরওয়াল এবং ডক্টর সুনন্দা ঘোষ বলেন, খাদ্য কেনার সময় এক্সপায়ারি ডেট পরীক্ষা করা ও প্রিজার্ভ ফুড ভালো করে গরম করে খাওয়া এবং স্ট্রিট ফুড অ্যাভয়েড করা। রান্নাঘরের পরিচ্ছন্নতা বজায় রাখা, পর্যাপ্ত ফল, শাকসবজি ও প্রোটিন সমৃদ্ধ সুষম খাবার গ্রহণ করা উচিত। এরপরে আমি কিছু বলবো না। I would like to call our renowned consultant, senior consultant, Dr. Devottam Bandyopadhyay, who is gastroenterologist here in Manipal, Dhakuria, to come up on the stage and say a few words about World Food Safety Day. Sir, please. তো ফুড অ্যান্ড হাইজিন ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা তো পেটের ডাক্তার, গ্যাস্ট্রোন্টারোলজিস্ট, তো প্রত্যেকদিনই কিছু না কিছু রোগী আমরা পাই, যারা দীঘা গেছে, পুরী গেছে, বেনারস গেছে, বিভিন্ন তীর্থস্থানে গেছে, কেন জানি না, তারপরে এসেই তারা বলে পেট ব্যথা, বমি, লুজ মোশন এগুলো হচ্ছে। বেসিক্যালি এটা ফুড হাইজিন এবং সেফটির জন্যই হয়। তো আমরা যখন কোনো খাবার খাই, খুব সিম্পল মেজার হচ্ছে তার আগে একটু হাতটা পরিষ্কার করা। কারণ আমরা যেমন, আমি এখানে এসেছি, আমি মোবাইল ধরছি, মোবাইলটাকে সাইলেন্ট করলাম, এখানে হাত রাখছি, সব জায়গাতেই কিছু না কিছু ইনফেক্টিভ ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো ফাঙ্গাস এগুলো ঘুরে বেড়ায়। যখন সেই কন্টামিনেটেড হাতে আমরা কিছু খাচ্ছি, তখনই কিন্তু আমাদের ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে। স্পটে ঘাটে আমরা তো সবাই ভালো ভালো জায়গায় গিয়ে অ্যাফোর্ড করতে পারি না, সবাই পটে ঘাটেও আমরা খাবার খাই। তো সেখান থেকেও অনেক সময় তেলটা বাজে থাকে, যেখানে ভাজাভুজি খাচ্ছি, সুতরাং তেলটা হাইজেনিক হচ্ছে না, এর থেকেও পেটে ব্যথা, বমি হয়। ভাজাভুজি অনেক সময় আমরা ঠান্ডা হয়ে যায়, তারপরে আমরা খাই, তখন সেই কিছুগুলো খেলেও কিন্তু পেটে অস্বস্তি, গ্যাস অম্বল, পেটে ব্যথা, বমি, লুজ মোশন এগুলো হয়। সুতরাং ফুড সেফটি প্রথম হচ্ছে হ্যান্ড ওয়াশিং। যে কোনো জিনিসের আগে যদি আমরা পারি একটু হাতটা ধুয়ে নেওয়া উচিত। পার্টিকুলারলি বাড়িতে যখন আমরা খাই বা কোনো ছোটোখাটো হোটেল রেস্তোরাঁয় গিয়ে আমরা খাচ্ছি, হ্যাঁ, খাবো কি না খেতে হবে, নাহলে আমাদের সমাজটাই চলবে না। ঠিক আছে, আমরা সামাজিক জীব, এবং আমরা বিভিন্ন জনের বিভিন্ন সময় ইন্টারাকশন করি। একটু একটা জায়গায় গিয়ে বসলাম, একটু চা কফি খেলাম, একটু সিঙ্গাড়া খেলাম, একটু আড্ডা দিলাম, এগুলো করতে হবে। এগুলো না করলে তো সমাজ বাড়বে না। আপনি না সিঙ্গাড়া খাবেন না, আলুর চপ খাবেন, হাতটা ধুয়ে নিতে হবে এবং যতটা পারা যায় গরম গরম খাবার খাওয়া। কারণ গরম খাবারে ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো মরে যায়। যত খাবারটা ঠান্ডা হয়, খাওয়াটা এজ ওল্ড ফেনোমেনন, যেগুলো গ্যাসে কড়াইতে গরম করা বা কোনো পাত্রে গরম করা, সেটা মোর
সাইন্টিফিক আর মাইক্রোওয়েভে 2 মিনিট ঘুরিয়ে নিয়ে খাওয়া। তো আমরা বিভিন্ন রকম যে ফাস্ট ফুড সেক্টর থাকে, বিভিন্ন রকম ব্র্যান্ড আমাদের আছে, আমরা যাই একটা চিকেন হটডগ রোল খাচ্ছি, গিয়ে দুটো মাইক্রোওয়েভে ঘুরিয়ে আমরা গরম করে খাচ্ছি, সেটা কিন্তু খুব সাইন্টিফিক নয়। হ্যাঁ, একবার দুবার ঠিক আছে, দিনের পর দিন যারা ইয়াং জেনারেশনসরা খাচ্ছে, হ্যাঁ, তাদের কিন্তু পরে কার্সিনোজেনিসের চান্স বেশি থাকে। এই জন্যই আমরা এখন দেখছি এইসব রোগ 50-60 বছরের উপরে হতো, 70 বছরের উপরে হতো, সেগুলো 20-30 বছরেরই হয়ে থাকছে। আরেকটা কারণ হচ্ছে এখন আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। আমরা মডার্ন জেনারেশন যারা, তারা রাতে জাগে, দিনে ঘুমোয়, কিন্তু এটা কিন্তু পুরোপুরি মানে নন সাইন্টিফিক, এবং তাদের কাজকর্ম করার জন্য জিনিসগুলো হচ্ছে। এবং মোবাইল ফোনে অ্যাপ দিয়ে অর্ডার দেওয়া হচ্ছে, খাটে বসেই খাওয়া হচ্ছে, খাটে বসেই ল্যাপটপে কাজ করা হচ্ছে, শুধু বাথরুমে যাওয়ার জন্য বাথরুমে যাচ্ছে, প্রচুর এই জিনিসগুলো হচ্ছে। সুতরাং এই ফাস্ট ফুডের জন্য ফুড হাইজিন, ফুড সেফটি এবং বিভিন্ন রকম মেটাবলিক ডিজিজ আমাদের মধ্যে ধরা পড়ছে। খুব কমন হচ্ছে আমাদের ফ্যাটি লিভার। আমি যদি 100টা রোগী দেখি, 60 থেকে 70 জনের ফ্যাটি লিভার, কারণ আমাদের ফুড হাইজিন, ফুড কোয়ালিটি এবং ফুড টাইপগুলো ঠিক নেই। সুতরাং আমার কথা উদ্দেশ্যে বলা হচ্ছে, যে কোনো খাবার আমরা খাই যতটা ফ্রেশ তত ভালো, শাক সবজি ফল যতটা ভালো বেশি খেতে পারবো তত ভালো, কার্বোহাইড্রেট ফুড যত কম খাবো তত ভালো। আর যারা আমরা ডায়াবেটিক, যাদের সুগার আছে, তাদের খুব মেপে চুপে খেতে হবে, এবং খাওয়ার আগে অন্তত হাতটা কিন্তু ভালো করে ধুয়ে নিলে আমাদের ইনফেকশনের চান্স কম থাকে। এবং যখন পারবো আমরা একটু ভালো জায়গার থেকে, হাইজিনিক জায়গার থেকে, যেখানে তেলটা ভালো, এইসব জায়গার থেকে বাইরে খাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। একদিন আগে তো এটা তরমুজটা যখন চাষ করা হয়, তার যে সার দেওয়া হয়েছে সেটার থেকে হতে পারে, অথবা ইন্টেনশনালি কিছু পলিটিক্যাল সিনারিও থেকে হয়তো কিছু ইঞ্জেকশন দিয়ে হতে পারে। এগুলো বেসিক্যালি পিওর ডাক্তারদের বা ডাক্তারির সঙ্গে খুব বেশি লিঙ্ক নেই। তো আপনি বুঝবেন কি করে তরমুজটা খারাপ? তো বিভিন্ন রকমের দেখুন, ফুড সেফটি অফিসার্সরা আমাদের গভর্নমেন্ট, বিভিন্ন গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টে আছে কিছু ফুড সেফটি অফিসার্স। সো আমার দেশে তারা আমরা এগুলো বুঝি আর কি বেসিক্যালি। তো তাদেরও বিভিন্ন প্রেশারে কাজ করতে হয় স্বাভাবিকভাবে। সুতরাং তারা জিনিসটা ঠিক না থাকলেও তাদের ঠিক বলতে হয়, ঠিক আছে? তো সেটা সব জায়গাতেই ট্রু, বিকজ পলিটিক্যালি অনেকগুলো জিনিসগুলো হয়েছে। এবার মহারাষ্ট্রে বা রাজস্থানে বা কি জিনিসটা এক্স্যাক্টলি হয়েছে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। সুতরাং এটার সম্বন্ধে কমেন্ট করা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, এখন তরমুজ কেটেও দেখছেন লাল, কেউ খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, কেউ খেতে অসুস্থ হয়ে পড়ছে না কোনো তরমুজ। সুতরাং এটা তরমুজটা তৈরি করার সময় যে সার দেওয়া হয়েছিল সেটাতে ভেজাল ছিল, বা কেউ ইঞ্জেকশন দিয়ে কোনো ভেজাল ঢুকিয়ে দিয়েছে কিছু সিনারিও তৈরি করার জন্য, এটা বলা খুব মুশকিল। আজ তরমুজ হয়েছে, পরশুদিন আপেলে হতে পারে, তারপরে দিন শশাতে হতে পারে, তারপর দিন কলাতে হতে পারে। সুতরাং এটা, আমি যদি সেই তরমুজ খেতাম, আমি তো জানবো না তরমুজটা ভালো না খারাপ। কারণ একটা ফল আমরা কেটে খাচ্ছি, আর ফল সবসময় কেটেই খেয়ে নেওয়া উচিত। তো আমরা ভাববো সেটা ভালো, ঠিক আছে? কারণ ডাব খাচ্ছি, ডাব কেটেই আমরা খেয়ে নিচ্ছি, সেটা ভালো। কাটা ফল খেলে সেটা ব্যাকটেরিয়া ভাইরাস গ্রোথ হয়, কিন্তু সেটা কাটা ফলের জন্য তো হয়নি। যারা যারা ওইসব তরমুজ খেয়েছে সবারই অসুস্থ হয়ে পড়েছে, মুশকিল হয়েছে তাদের। সুতরাং এটা বলা খুব ইম্পসিবল হাউ দ্য ট্র্যাজেডি অকার, কারণ ট্রুথ কোনোদিন বেরোয় না। বিভিন্ন রকম লোক বিভিন্ন রকমভাবে ট্রুথটাকে সাবসাইড করার চেষ্টা করে, সেটা এনি ফিল্ড অফ কাটা 8 ঘন্টার মধ্যে খাওয়া উচিত। এবং আমাদের এখন অনেক এয়ারটাইট কন্টেনার্স থাকে, তো এয়ারটাইট কন্টেনার্সগুলো ক্লেম করে যে তার মধ্যে কোনো হাওয়া ঢুকে না, ঠিক আছে? তো যদি খুব ভালো কোয়ালিটির এয়ারটাইট কন্টেনার থাকে, কেটে আপনি রাখেন, তাহলে কি ব্যাকটেরিয়াল ইনগ্রোথগুলো কম হয়। কিন্তু ফ্রেশ কাটা ফল আপনি কাটলেন আর খেলেন, আর আপনি সকালে ফলটা কেটে রেখে গেলেন, বিকেলে এসে খেলেন, সেই টেস্ট সেই কোয়ালিটি কিন্তু কিছুতেই থাকবে না, আপনি যত ফ্রিজে রাখুন আর যেখানে রাখুন। হ্যাঁ, ঠান্ডার দেশে যেখানে টেম্পারেচার সবসময় 8 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, তাদের কাটা পরে কেউ ব্যাকটেরিয়াল গ্রোথ হয় না। কারণ যখনই হায়ার টেম্পারেচার হয় আমাদের ট্রপিক্যাল কান্ট্রিজে, তখনই সহজে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো গ্রো করতে শুরু করে, এবং কোয়ালিটি অফ ফুড সবসময় কমে যায়। যখন আপনি স্যালাড খাবেন দেখবেন
সঙ্গে সঙ্গে শশা কেটে আপনি খাবেন, শশাটা রেখে দিলেন 8টার সময় সকালে কাটছেন, দুপুরবেলা হলে শশাটা শুকিয়ে গেছে, দেখে তো টেস্টও থাকবে না, সেই কোয়ালিটিও থাকবে না। সুতরাং সবসময় ফ্রেশলি কাট ফ্রুটস খাওয়া উচিত। যদি আমি অফিসে একটা ফল নিয়ে যাচ্ছেন, অফিসে একটা ছুরির ব্যবস্থা করুন, আমি যেটা বলি ছুরির ব্যবস্থা করুন, অথবা বাড়ির থেকে একটা ছুরি নিয়ে যান, কেটে খেয়ে নিন, কাটা ফল না নিয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, স্যালাড শসা ফ্রেশ স্যালাড খাবেন, ফ্রেশ শসা কাটবেন, গাজর কাটবেন, টমেটো কাটবেন, হ্যাঁ, অনেকে ফ্রেশ লেটুস খায় রেশন স্যালাডের সঙ্গে, সেগুলো ফ্রেশে গরম করে স্যালাড আমি আপনার আইডিয়া নেই বেসিক্যালি। এবং যখনই আপনি যে কোনো জিনিস কাটছেন তার আগে জিনিসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, সেটাই আমরা ম্যাক্সিমাম লোকে করি না বেসিক্যালি। পার্টিকুলারলি ধরুন আমরা বাঙালিরা খুব শাক খাই, শাক থেকে কিন্তু খুব দেখবেন পেটে ব্যথা, বমি, লুজ মোশন, পয়জনিং হয়, কারণ শাক হচ্ছে মাটির নিচের তৈরি জিনিস। সুতরাং ওইখানে অনেক পোকা মাকড় ছোটো ছোটো এবং মাটিও থাকে, সুতরাং সেগুলো যদি ভালো করে ভিজিয়ে গরম জলে একটু ভিজে না রেখে করা হয়, কারণ ব্যবসায়ীরা একটু রং দিয়েই থাকে, এছাড়া জিনিসটা শোভা পায় না। সুতরাং সেগুলোকে একটু ভিজিয়ে রেখে ভালো করে শাক রান্না করলে কিন্তু আমাদের পেট খারাপ কম হয়। বাঙালিরা আমরা খুব শাক খাই এবং আমরা খুব পেশেন্ট পাই শাক খাওয়ার পরই পেটে ব্যথা, বমি, লুজ মোশন, জ্বর ভাব এগুলো হচ্ছে। সুতরাং কিছু কিছু খাবার আছে সেগুলো ভালো করে একটু গরম জলে একটু ভিজিয়ে রেখে ধুয়ে খাওয়া তাই ভালো, কারণ আমাদের ম্যাক্সিমাম বাড়িতেই হয়তো কাজের লোকেরা রান্না করছে, কাজের লোকেদের একটা বাড়িতে রান্না করলে তাদের পেট চলে না, 3-4 বাড়ি কেন ভটভট করে জিনিসগুলো করে। সুতরাং তাদের একটু বলা, একটু সাবধানে করা, যতটা পারা যায় ততটাই ভালো। মাইক্রোওভেনে গরম করে খেলে রেডিয়েশনের ফলে কি কি ক্ষতি হতে পারে? আমি বললাম লং টার্ম হচ্ছে কার্সিনোজেনিক এফেক্ট, কারণ হচ্ছে মাইক্রোওভেনে আমরা রেগুলার ফুড গরম করে খাচ্ছি, তখন ওখানে ফুডগুলো ফ্রি অক্সিজেন রেডিকেলস, ডেঞ্জারাস অক্সিজেন রেডিকেলস তৈরি হয়, হ্যাঁ, ফ্রি রেডিকেলস যেগুলো বলি, সেগুলো হচ্ছে টক্সিক টু আওয়ার সেলস। সুতরাং লং টার্ম যারা মাইক্রোওয়েভ খায়, বিদেশে ম্যাক্সিমাম লোকই মাইক্রোওয়েভে রান্না করে এবং খায়, তাদের কিন্তু বিভিন্ন রকমের ক্যান্সারের চান্স দেখবেন অনেক বেশি। ক্যান্সারের প্রবণতা ধরুন মাউথ ক্যান্সার ইন্ডিয়াতে খুব বেশি, কারণ আমরা খুব টোব্যাকো, স্মোকিং, সিগারেট, পিডল, পান এগুলো আমরা খাই। অন্যান্য যে ক্যান্সারগুলো, কোলন ক্যান্সার, লাং ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এগুলো স্টিল ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক বেশি দেন ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি অর ট্রপিক্যাল কান্ট্রি, কারণ ওরা ছোটোর থেকেই মাইক্রোওয়েভে গরম করে মাইক্রোওয়েভে রান্না করে খায়। সুতরাং যে রেডিয়েশনগুলো ভালো নয়। যেমন আমাদের এখন সবাই মোবাইল ফোন ইউজ করছি, এটা তো সেফ নয়, সারাক্ষণ আমরা মোবাইল ফোন ইউজ করছি। তারা দেখবেন মোবাইল ফোন যারা বেশি ইউজ করছি, এখন বয়স্ক লোকেরা খুব মোবাইল ফোন ইউজ করে, হ্যাঁ, সারাদিন কিছু কাটানোর জন্য বয়স্ক লোকেরা খুব করে, দেখবেন তাদের রাত্রে ঘুম আসছে না। আইডিয়ালি মোবাইল ফোন অফ করে 8টা-8:30 পরে মোবাইল ফোন ইউজ করা উচিত না, কারণ এখন লোক সবাই 11টা, 11:30, 12টা, আমার কাছে অনেক পেশেন্ট আসে ঘুম আসে না, তারা রাত 12টা, 12:30, 1টা, 2টো পর্যন্ত মোবাইল ফোন কাটছে, কারণ মোবাইল ফোনে সব পাওয়া যায়, এভরিথিং। সুতরাং তাদের ব্রেনটা ইরিটেটেড হয়ে থাকে, ঘুম আসে না। সুতরাং মোবাইল ফোনও একটা ইম্পর্টেন্ট হেলথ হ্যাজার্ড হয়ে দাঁড়িয়েছে আমাদের এখন। আমাদের কমিউনিকেশনের সুবিধা হয় সব কিছু, মোবাইল ফোন ছাড়া আপনি কোনো ট্রানজাকশনই করতে পারবেন না, ব্যাংকিং ট্রানজাকশন, এখানে যান, ইভেন রাস্তাঘাটে একটা চপ সিঙ্গারা খান, দেবেন ইউপিআইতে পেমেন্ট করতে বলছে, কারণ দেখবেন জিএসটি নিয়ে 10 টাকা 40 পয়সা, তো আপনি 40 পয়সা কোথার থেকে দেবেন? ক্যাশ ট্রানজাকশন বন্ধ হয়ে যাচ্ছে, মানে যেমন করা আছে যে আপনি ইউপিআই দিয়ে ম্যাক্সিমাম দেখবেন সব জায়গায় ইউপিআই পেমেন্ট এসে গেছে। আপনি যদি স্মার্টফোন ইউজ না করেন আপনি অচল হয়ে পড়ছেন। সুতরাং টেপা ফোনের যুগ শেষ, স্মার্টফোনের যুগে মানে সব জায়গায় এটা একটা মেনাস হয়ে দাঁড়িয়েছে। সুতরাং 8 থেকে 80 সবাই এখন মোবাইল ফোন ইউজ করছে, এবং আমার মনে হয় বয়স্ক মানুষরা একাকিত্ব কাটানোর জন্য মোবাইল ফোন বেশি ইউজ করে দেন আমার, যেমন সবসময় ওয়ার্কিং, আমরা যতটা ইউজ করি বয়স্ক মানুষরা বেশি ইউজ করে, হয়তো আমারও যখন বয়স হবে, আমি রিটায়ারমেন্ট নিই, আমি তো বেশি ইউজ করবো, হ্যাঁ, কিন্তু যতটা পারা যায় কম ইউজ করে ভালো। ফুড কোয়ালিটি ভেরি ইম্পর্টেন্ট। যখন আপনি একটা খাবার ফ্রিজে ঢোকাচ্ছেন, ঠান্ডা হচ্ছে, এবার তখন আবার বার করে ধরুন আবার কিছুটা পুরো কোয়ান্টিটিটা বার করলাম, লাগলো না, আবার সেটা ভেতরে ঢুকলাম, তো রিপিটেডলি সেটা গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে, গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে, এতে কিন্তু ফুড কোয়ালিটি কমে যায়। সুতরাং যদি আপনি ফ্রিজে রাখছেন ভাত,
যতটুকু দরকার ততটুকু গরম গরম বার করি, আপনি গরম করুন, পুরোটা গরম করে লাগলো না, আবার আবার ঢুকিয়ে দিলেন। একটু কম খেলে কোনো অসুবিধা নেই, বেশি খেলেই অসুবিধা। বারবার যদি আপনি একটা জিনিসের গরম করে ঠান্ডা করেন, তার কিন্তু ফুড কোয়ালিটি আস্তে 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 কমতে শুরু করে। যেমন আমরা যখন চাল খাই, যত র চাল যত কম দাম তাদের কোয়ালিটি বেশি, যত পালিশ চাল তার কোয়ালিটি হচ্ছে কম। তো ইন্ডিয়া গেট বাসমতি রাইস সবাই মানে খেতে ভালো লাগে। যত সাদা হয়ে যায় চালটা, যত পালিশ করা হয়, চালের যে সারফেসে আমাদের ভিটামিনস ও মিনারেলস থাকে, ভিটামিনস ও মিনারেলসগুলো ঘষে ঘষে তুলে দেওয়া হয়, তখনই তার টেস্ট বাড়ে, তার কালার বাড়ে, ভালো ভালো দেখতে লাগে। কিন্তু যত আগেকার দিনে তো ঢেকি ছাড়া চাল ছিল, সেগুলো এখন পাওয়া যায় নাই বলে, পেলেও খুব দামি, অনেক কেউ অ্যাফোর্ড করতে পারে না। সেগুলো কিন্তু টেস্ট খারাপ, কিন্তু তার কোয়ালিটি ভালো। যত পালিশ হয় তত তার সারফেসের ভিটামিনসগুলো, পার্টিকুলারলি বি কমপ্লেক্স ভিটামিনগুলো উঠে চলে যায়, তত তার গুণগত গুণগুলো কমে যায়। ডায়াবেটিসের ক্ষেত্রে বলছে যে ভাতটাকে রেখে দিয়ে ফ্রিজে পরের দিন গরম করে খেতে বলছে, তো সেটা কি ভালো নাকি? আমার সেটা একদমই আমার মনে হয় না। তাতে কি গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায়? গ্লাইসেমিক ইন্ডেক্স এগুলো সব হচ্ছে রিলেটিভ টার্ম। যে কোনো জিনিস ফ্রেশ খাওয়া সবসময় ভালো। ডায়াবেটিসের মেন প্রবলেম হচ্ছে গ্লুকোজ মেটাবলিজম। তো গ্লুকোজ মেটাবলিজম ইজ ডিফেক্টিভ, সুতরাং কার্বোহাইড্রেট রেস্ট্রিক্ট করতে হবে। আমার যেমন পার্সোনালি ডায়াবেটিস আছে, কারণ ডায়াবেটিস নিয়ে প্রোটিন ফুড বেশি করে খেতে হবে। না, ডায়াবেটিসে খুব মাসেল ওয়েস্টিং, নিউরোপ্যাথি এই জিনিসগুলো হয়। সুতরাং কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস এগুলো ব্যালেন্সডভাবে খেতে হবে। আমার মতে সবসময় ফ্রেশ ফুডের কোয়ালিটি ইজ সবসময় বেশি দেন ফ্রিজে রেখে কোনো জিনিস খাওয়া। সুতরাং আগেকার দিন তো ফ্রিজ আমাদের ছিল না, আমরা ফ্রেশ খাবার খেতাম, তখন দেখতেন আমাদের এই মেটাবলিক ডিজিজগুলো কিন্তু হতো না এবং মানুষ অনেক খাটতে পারতো। যত আমাদের সভ্যতার দিকে আমরা এগিয়েছি, যত আমাদের আর্টিফিশিয়াল জিনিস এসছে, ফ্রিজ এসছে, মাইক্রোওভেন এসছে, এয়ার ফ্রায়ার এসছে, তত আমরা কুঁড়ে হয়ে গিয়ে আমরা ওগুলোতে শর্টকাট করে করার চেষ্টা করি। কিন্তু তাতে ফুড কোয়ালিটি কিন্তু উনুনের রান্না সবচেয়ে ভালো ছিল। এখন আমাদের উনুন সম্ভব নয়, কারণ কাঠের অভাব, কয়লার অভাব। আমরা গ্যাসে রান্না করি, তো এখন গ্যাসের রান্নাই আমাদের করতে হবে। কিন্তু যতটা ফ্রেশ আপনি খাবেন, কম খান, ফ্রেশ খান, তাতে ভালো থাকবে। সুতরাং আমার মতে অলওয়েজ ফ্রেশ ফুড ইজ বেটার দেন ফ্রিজ থেকে ঢুকিয়ে বার করে জিনিসগুলো খাওয়া। ব্রাউন রাইসের সম্পর্কে কি বলবেন? ব্রাউন রাইস ক্লেম করা হয় যে ব্রাউন রাইস মানে হচ্ছে ঢেঁকি ছাড়া চাল, সেটাকেই এখন ভদ্রতা করে ব্রাউন রাইস করে ব্র্যান্ডিং করে জিনিসগুলো বিক্রি করা হয়। আমার শ্বশুর বাড়িতে কিছু জমি জমা এখনো আছে, তো আমি গিয়ে নিজে ঢেঁকি ছাড়া চাল ছেটেছি, ঢেঁকি ছাড়া চাল খেয়েছি, ঠিক আছে। ঢেঁকি ছাড়া চালের যে গুণমান, আমরা যে একটু আগে আমি বললাম যে ইন্ডিয়া গেট বাসমতি রাইস, তার গুণমান কিন্তু এক না। যত আপনি পালিশ করবেন তত সারফেস থেকে ভিটামিনসগুলো, পার্টিকুলার বি কমপ্লেক্সগুলো উঠে যায়। সুতরাং তাই জন্য বেশি পালিশ চাল খেলে বিভিন্ন রকমের ভিটামিন ডেফিসিয়েন্সি জিনিসগুলো হয়। সেগুলো হয়তো 150, 200, 250 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কিন্তু সেগুলো গুণমান অনেক কম। ব্রাউন রাইসের গুণমান ভালো, কিন্তু ঢেঁকি ছাড়া চাল আজকাল কমে গেছে, কারণ সব মিল ওরিয়েন্টেড হয়ে গেছে। কারণ ঢেঁকি ছাড়া চাল আর ব্রাউন রাইস একই জিনিস, তো সেটা ডেফিনেটলি গ্লাইসেমিক ইন্ডেক্স কম এবং সেটাতে সুগার অনেকটাই ভালো থাকে। যারা অ্যাফোর্ড করতে পারবে তারা খাবেন, নাহলে নর্মাল রাইসই খাবেন, কম খাবেন। সবাই তো আর 200-250 টাকা চাল অ্যাফোর্ড করতে পারবেন না। 40 টাকা, 45 টাকা, 60 টাকাও চাল পাওয়া যায়, কিন্তু সেটা অল্প খেতে হবে। কার্বোহাইড্রেট কম খেতে হবে, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এগুলোর দিকে বেশি দিতে হবে, তার নাহলে মাসেল উইকনেস, নার্ভ উইকনেস এগুলো আস্তে আস্তে হতে শুরু হবে। ভাইরাল ইনফেকশনস, প্যারাসিটিক ইনফেকশনস এবং নানা রকম টক্সিনসও কিন্তু আমাদের শরীরে আসতে পারে। ব্যাকটেরিয়াল ইনফেকশনসের মধ্যে পার্টিকুলারলি এই সময় যে সব অসুখগুলো বেশি হয়, যেমন গ্যাস্ট্রোএন্টেরাইটিস, যে ব্যাকটেরিয়াগুলো পড়ে, ইকোলাই, সালমোনেলা, সিগেলা এটসেট্রা, নানা রকম ব্যাকটেরিয়া, ক্যাম্পাইলোব্যাকটেরিয়া নানা রকম আছে। তার ভিতরে সালমোনেলাটা পার্টিকুলারলি এটা টাইফয়েড ফিভারও করে। তো
এই ব্যাকটেরিয়াগুলো এলে পরে কিন্তু আমাদের শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশনসগুলো দেখা যায়। ভাইরাসের মধ্যে গ্যাস্ট্রোএন্টারাইটিস করে, রোটা ভাইরাস, নরো ভাইরাস, এরকম নানা রকম ভাইরাস আছে, কিন্তু যেগুলো সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করে, যেমন ভাইরাল হেপাটাইটিস, হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এই ধরনের ভাইরাসগুলো সাধারণত জলের মাধ্যমে আসে এবং এগুলো জন্ডিস করে ইনফেক্টেড। তো এছাড়াও আমাদের ফুড অ্যাডাল্টারেশন একটা বড় প্রবলেম, যার মাধ্যমে ফুডের সাথে নানা রকম কেমিক্যালস মেশানো হচ্ছে, সেগুলো আমাদের হিউম্যান শরীরের পক্ষে টক্সিন। তো ফুড সেফটি ব্যাপারটা একটা কিন্তু খুব বড় প্রবলেম, পার্টিকুলারলি আমাদের মতো দেশে। এবং যেহেতু এর নজরদারিটা খুব ঢিলে ঢালা, সেই জন্য এটা একটা সমস্যার ব্যাপার। তো আপনাদের যদি কোনো কিছু স্পেসিফিক আরও কিছু থাকে, সেই কোয়েশ্চেন্সগুলো আমরা অ্যাড্রেস করতে পারবো। যদি কারোর কোনো কোয়েশ্চেন্স থাকে, আরও কিছু যদি জানার থাকে। পরে জল খাওয়া, আবার অনেকে বিদেশে আমি শুনলাম নাকি খাওয়ার আগে ফল খাওয়া হতো। আমাদের দাদা থাকে বিদেশে, উনি বলছেন যে খাওয়ার আগে ফল খাওয়া হয়, কিন্তু আমাদের এখানে বলে, আমাদের এখানকার রীতিনীতি হচ্ছে যে খালি পেটে জল, ভরা পেটে ফল। কিন্তু বিদেশে শুনছি যে ওখানে ফলটা আগে খায়। এটা ডেফিনেশন যদি একটু দেন না, সাধারণত রেকমেন্ডেশনস যেটা হচ্ছে যে খাবার পরে, আফটার ইচ ফুড সার্ভিং, আপনার খাবার পরে ফ্রুটস থাকা উচিত আপনার খাবারের সাথে। রেকমেন্ডেশনের অনুযায়ী যেতে গেলে তো দিনে 5 বার থেকে 6 বার সার্ভিংস হতে হবে ফ্রুটসে। তো সেটা তো কখনো সম্ভব হয় না। ইউজুয়ালি ফ্রুটসটা নেওয়া উচিত আফটার দ্য মিলস। তবে কেউ যদি কিছু না খেয়ে তার আগে যদি ফল খেয়ে নেয়, তাতে শরীরে বিষক্রিয়া হবে? তা হবে না। তো ওইগুলোর এমনি কোনো বেসিস নেই যে আপনি ফ্রুটসটা আগে খালি পেটে খেয়ে নিচ্ছেন, ফ্রুটস খাওয়ার পরে জল খেয়ে নিচ্ছেন, তো তার জন্য কিছু সমস্যা হওয়ার ব্যাপার আছে। ইটস এ রুল কাইন্ড অফ এ থিং। কার কীরকম রিকোয়ারমেন্ট এবং কী সিচুয়েশন, সেই রকমভাবে ব্যাপারটাকে ঠিক করা। আইডিয়ালি কিন্তু 5টা থেকে 6টা সার্ভিংসে ফ্রুটস খাওয়া উচিত, যদি সত্যি যে ফ্রুটসের যদি এফেক্ট পেতে হয়। রেকমেন্ডেড হচ্ছে 5টা থেকে 6টা সার্ভিংস আফটার দ্য মিলস। চলে আসছে, এটা অ্যাকচুয়ালি আপনার আমার তো কাজ না, এটা লেজিসলেটিভের কাজ, ল এনফোর্সমেন্টের কাজ। এইগুলো দেখা, যারা এই ধরনের অসাধু উপায়গুলো নিচ্ছে তাদেরকে পেনালাইজ করা, যাতে এগুলো না হয়। কিন্তু ইন জেনারেল এখন যেহেতু এইগুলো সাধারণ যেগুলো ভেজিটেবলস নিচ্ছেন, সেই জন্য বাজার থেকে নিয়ে আসছেন, তখন সেগুলোকে ভালো করে জলে ভালো করে পরিষ্কার করে তারপরেই সেগুলোকে ফুডে যেন প্রসেসিং করা উচিত। ইন্ডিভিজুয়াল লেভেলে এটাই করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি এইগুলো একটা ল এনফোর্সমেন্টের ব্যাপার এরিয়াতে চলে আসে এই ব্যাপার। এবার আপনি এগুলো সবজি ফল এগুলোকে ধুয়ে খাচ্ছেন, ইয়ে করে খাচ্ছেন। এবার ধরুন যেমন তরমুজ, এই গরমের সিজনে বিক্রি হচ্ছে, এবার সেই তরমুজের কালারটাকে রেড করার জন্য এবার রেড কালার ইনজেক্ট করে দিচ্ছে। এবার তার সেটাকে আবার কী করে করবে? এবং এরকমও হয়েছে আবার এই কয়েকদিন আগে, দিন 4-5 আগে একটা পুরো ফ্যামিলি চলে এলো, যাদের পুরো গ্যাস্ট্রোএন্টারাইটিস নিয়ে এলো, এবং ইয়ে করে যেটা পাওয়া গেল যে তারা তরমুজ খেয়েছিল, সবাই মিলে খেয়েছিল। এবং এটা ভেরি কমন প্র্যাকটিস যে বাজারে যারা এই ফল বিক্রি করে তারাও এটাকে ইয়ে করার জন্য তরমুজের ভেতরে লাল কালার এবং সেই লাল ওটাকে করার জন্য যে জিনিসগুলো ইনজেক্ট করছে, কি ইনজেক্ট করছে কি
এবং সেগুলো হাইজেনিক ব্যাপারটাও আছে, সেগুলো টক্সিনস, সেগুলো হিউম্যান শরীরে কী এফেক্ট করে সেগুলো আমরা জানি না, কিন্তু এই ঘটনাগুলো তো ডেফিনেটলি ঘটছে। মাছের ক্ষেত্রে শুনেছি আমি সেগুলোকে ফরমালিন, আমাদের বেশিরভাগ মাছটা ইয়ে থেকে আসে এবং সেগুলোকে মাছগুলোকে বেশি তাজা রাখা নেই। ফরমালিন আমরা জানতাম যে মেডিকেল স্কুলে যখন পড়তাম, আমরা MBBS করি, ডেড বডিগুলোকে ডিসেকশন করতাম, সেগুলোকে ফরমালিনে রাখা হতো। এখন এই যাতে বডিগুলো তাজা থাকে এবং সেগুলো ইয়ে করে, এখন এগুলো মাছের ক্ষেত্রে ফরমালিন ইউজ করছে। ফরমালিন তো ভেরি টক্সিক, হ্যাঁ, কিন্তু এবার মানুষেরাই করছে লোভে পড়ে যে মাছগুলোকে প্রিজার্ভ করছে ফরমালিনে, এবং সেই ফরমালিন আমাদের শরীরে যাচ্ছে, সাংঘাতিক ব্যাপার। তো হ্যাঁ, এক ধরনের পয়জন এগুলো, ফরমালিন আস্তে আস্তে ফরমালিন হ্যাঁ, এক ধরনের পয়জন চাই। হ্যাঁ, ডেফিনেটলি ফরমালিন তো আমাদের শরীরের পক্ষে একটা টক্সিন। এরকম আরো অনেক রকমের টক্সিনই যাচ্ছে, আমরা হয়তো জানি না, পুরো ব্যাপারটাই জানি না যে কি কি করছে। তা নানা রকম মাছের কালার ইয়ে রাখার জন্য কালার নিজেই খাচ্ছেন, ভেজিটেবলসের ক্ষেত্রে বলছি। সো এইগুলো তো বিরাট প্রবলেম। এগুলো বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে নজরদারির প্রবলেম। এগুলোকে কড়াভাবে ল এনফোর্সমেন্ট দেখা উচিত, এবং যে এটা যারা করছে তাদের শাস্তিরও 1-2 মাস জেল খেটে বেরিয়ে গেলে তো হয় না, এগুলো আরও কড়া শাস্তির ব্যবস্থা না করলে পরে এগুলোকে কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। তো সেইগুলো তো আমাদের নেই। আমরা কিভাবে কিছু এটার থেকে রেহাই পাবো? খাবো কিভাবে, মানে এই জিনিসগুলো এই যে কাঁঠালি কলাগুলো বড় ইনজেকশন দিয়ে এত বড় বড় হয়ে যাচ্ছে, কোনোদিন কাঁঠালি কলাগুলো এখন বিরাট ওগুলো খাওয়া কি উচিত? কাটালি নয় তো, এটা বর্তমান ফলে। এবার সেটাই আমরা তো বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা বেঠিক। যেমন কিছুদিন আগে একটু বাজারে গেছিলাম, তো খেয়ে ফেলছে একজন আমার যে মানে বাজারে আরেকজন মতো আমি যে ফ্রেশগুলো ইয়ে না দেখে নিচ্ছি, তো উনি বললেন যে আপনি ওইগুলো নিচ্ছেন কেন, আপনি ওই যে লোকাল লাগা আছে ওইগুলো নিন। আমি ভাবছি যে কী বলছেন, বলছে হ্যাঁ আপনি জানেন না, কারণ ওই পোকা লেগেছে, কারণ ওইগুলোতে কেমিক্যালস ইউজ করেনি বলে ওটা কিন্তু উইদাউট কেমিক্যালস ওটা পোকা লাগে, সেই জন্যই পোকা লেগেছে। কিন্তু যেগুলো পোকা লাগেনি সেগুলো তো কেমিক্যালস ইউজ করেছে, ইনসেকটিসাইড ইউজ করেছে, সেই জন্য ওটা বেশি দেখাচ্ছে। তো এবার ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ, যে কোন দিকে যাই এবং কিভাবে বুঝি যে কোনটা এরকমভাবে বিষাক্ত ফুড আর কোনটা নয়, এটা জানার উপায় কিন্তু নেই। যে একটা কিছু